জয় হিন্দ। আজকে আমরা ক্লাস 9 প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর আগের দুটি ভিডিও আমরা দুটি টপিকের উপর তৈরি করেছিলাম। এবার 3 নম্বর টপিক হচ্ছে যে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। তো ফরাসি বা ফ্রান্সে অনেকগুলো কর ব্যবস্থা ছিল, তার আমরা সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আলোচনা করব। এই কর কারা দিত, কাদের ওপর চাপ দিয়ে নেওয়া হতো, আর কারা এরকম কর থেকে বেঁচে যেত। আজও যারা এরকম অবস্থায় আছে তাদেরকে কর দিতে হয় না, আর এরকম অবস্থায় যারা নেই তাদেরকে কর বাধ্যতামূলক দিতে হয়। তো কাদেরকে দিতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত আমরা দেখি কি বলছে। ফ্রান্সে বৈষম্যমূলক একটা ফ্রান্স, ধরো একটা দেশ হচ্ছে একটা ফ্রান্স, একটা দেশ। আগের তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো ফ্রান্স একটা দেশে কি ছিল, যে রাজা ছিল, রাজার অনেকগুলি কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। ফ্রান্সের কথায় আছে, একটা প্রবাদ আছে যে অভিজাতরা যুদ্ধ করবে, আর যাজকরা প্রার্থনা করবে, আর সাধারণ মানুষরা কর দেবে। এটা তোমাদের টেক্সট বইয়ে লেখা আছে, আমি কোনো কথা এরকম এক্সট্রা বলছি না কিছু। তাহলে কারা এরা, কিভাবে কর দিত? তৃতীয় শ্রেণীর মানুষ কোথা থেকে টাকা পেত? তাকে কর দেওয়ার অবস্থায় এরকম করে রাখলে ওরা কি নিজের উন্নতি করতে পারতো কি পারতো না সেই সময়? তাহলে সেটাই আমরা জানবো। তাহলে কি বলছে, এই কথার মধ্যে আসল রহস্য নিহিত রয়েছে, লুকানো আছে। ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়, এখানে যে তৃতীয় সম্প্রদায় আছে এটায় 96% কর দিত, আর বাদবাকি এই দুইটি হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী 4% কর দিত। টোটালে 100 হয়। তাহলে এরা তৃতীয় শ্রেণীকে কর কেন এত দেওয়া করা হতো বেশি, আর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরা কেন কর দিত না? তাহলে আমরা সে ব্যাপারে আমরা জানবো। এদের নাম আছে, দ্বিতীয় পরের ক্লাসে ভালোভাবে চর্চা করবো, কিন্তু এখন আমরা কর ব্যবস্থা পড়ছি, তো তাই জন্য কর ব্যবস্থা অনুযায়ী আমরা পড়া চালিয়ে যাব। তেমন কি বলছে এখানটাই, তাহলে বাকি 4 ভাগ কর দিত প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে, এবং বাদবাকি 3টি কর তৃতীয় শ্রেণীকে কর কেন বেশি দিতে হতো, এবং 4টি কর, প্রধানত 3টি কর এখানটায় দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই কর 3টি কিন্তু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী সাধারণত কিছু কর দিত, বাদবাকি যেগুলো আছে সেখানে হচ্ছে 4, 5, 6, 7 এই কর কিন্তু তৃতীয় শ্রেণীকেই বেশি লাগতো। তাহলে প্রথম শ্রেণী হচ্ছে কর, যেমন হচ্ছে টেইল কর। টেইল কর কি? টেইল কর হচ্ছে যে সম্পত্তির উপর। তোমার যদি সম্পত্তি 100 বিঘা থাকে, যদি তো 100 বিঘার উপরে তোমাকে কর লাগবে, বাধ্যতামূলক তোমাকে কর দিতেই হবে। সেই খানকার সময় অনুযায়ী তোমাকে কর দিতে হবে। তাহলে বুঝতে পারলাম যে টেইল হচ্ছে সম্পত্তি কর, সম্পত্তি। তারপরে 2 নম্বর হচ্ছে যে সম্পত্তি কাকে বলে? সম্পত্তি বলে যে জমি জায়গাকে সম্পত্তি বলে, তোমার ঘর বাড়ি যত রকম তোমার সম্বল আছে তাকে তোমার সম্পত্তি বলছে, সেই সম্পত্তির উপর তোমাকে কর দিতে হতো। 2 নম্বরে হচ্ছে যে ভিংটিয়াম কর হচ্ছে ব্যবসার জন্য কর দেওয়া লাগতো। তাহলে যে কোনো ব্যবসা করছে, ধর কারো দোকান আছে, মুদিখানা আছে, তাকে কিন্তু এই ভেংটিয়াম কর লাগতো। তাহলে কোনো কিছু বিক্রি করছে, কেনাকাটা করছে, আমদানি করছে, রপ্তানি করছে, ওকে কর দেওয়া লাগতো। কোন কর লাগতো? ওকে ভেংটিয়াম কর লাগতো। তারপরে 3 নম্বরে হচ্ছে ক্যাপিটেশন কর। যখন মনে করো কেউ কিছু ফসল উৎপাদন করছে, গম উৎপাদন করছে, ধান উৎপাদন করছে, গম, ধান, আলু উৎপাদন করছে, তো এর উপর কর নির্ধারণ করা ছিল। তোমাদেরকে এই 10 ভাগের 1 ভাগ লাগবে, 5 ভাগের 1 ভাগ লাগবে, এরকমভাবে কর দিতে হতো। প্রথমত প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এই করটা দিত এবং লাগু ছিল, কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী শুধুমাত্র এই কর 3টেই দিত, বাদবাকি আর কর দিত না। বাদবাকি তৃতীয় শ্রেণী হচ্ছে সাধারণ মানুষ, আমরা জনসাধারণ, সাধারণ মানুষ। তাহলে এদেরকে জন্য বেশি কর কেন দেওয়া হতো, এবং এদের প্রতি বেশি, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে গ্যাবেল কর হচ্ছে লবণ কর। গ্যাবেল কর হচ্ছে কি? লবণ। প্রত্যেকটা বাড়িতে আমাদের লবণের প্রয়োজন, খাদ্যের জন্য, খাবারের জন্য, যে কোনো আমরা খাবার খাই আমাদেরকে লবণ লাগবে, তার জন্য লবণ কর। আমাদের ভারতবর্ষের জন্য কী হয়েছিল, এই ইংরেজ চোট্টারা লবণের কর লাগিয়েছিল, তার জন্য মহাত্মা গান্ধী আন্দোলন করেছিল এবং লবণ কর হটিয়েছিল। ঠিক একই রকম এরা কি করেছে, এর নাম রেখেছে গ্যাবেল। তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন করবে গ্যাবেল কর কি, তখন তোমরা গ্যাবেল কর কাকে কাকে বলা হয়েছে, তখন বলবে লবণ কর। বুঝতে পারলাম? তাহলে লবণ করকে বলছি আমরা গ্যাবেল কর। তারপর হচ্ছে
টাইত কর কি? টাইত কর কিসের জন্য লাগু হতো? টাইত কর 10 ভাগের 1 ভাগ, তোমার যত ফসল উৎপাদন হবে 10 ভাগের 1 ভাগ ধর্ম যাজকদেরকে দেওয়া হতো। তুমি যে ধর্মে, সেখানে ক্যাথলিক ছিল, চার্চ ছিল, যে সমস্ত ধর্ম ইউরোপের ফ্রান্সের মধ্যে ছিল, তাকে বলছি আমরা যাজক দেখে 10 ভাগের 1 ভাগ লাগবে। তোমার যদি 1 কুইন্টাল মানে 100 কেজি ধান উৎপাদন হতো যদি, তো 10 কেজি যাজকদেরকে লাগবে, কারণ তারা প্রার্থনা করছে তোমাদের ধান ফসল মানে ভালো হওয়ার জন্য। এই চোরটারা মানে কেমন করে মানুষের কাছ থেকে লুটতে হয় দেখো। তাহলে 10 ভাগের 1 ভাগ ধর্মকর চার্চকে দিতে হতো, এবং এই চার্চ তখন নিয়ে ওর চার্চের বেতন টেতন মাইনে টাইনে ওরা দিত ঠিকভাবে ভাগ করে নিত। তারপরে আমরা চলে আসি যে হচ্ছে কার্ভি। কার্ভি কর হচ্ছে যে কোনো ব্যক্তি শ্রম খাটে, মানে বেগার খাটা মানে কি, ব্রেম, মানে প্রত্যেক দিন শ্রম খাটছে, ধরো দিনে 300 টাকা ইনকাম করছে বা 100 টাকা ইনকাম করছে, তো তার প্রতিও ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, যে তোমাদেরকে সরকারকে মানে ফ্রান্সের রাজাকে 10 টাকা 5 টাকা এরকম ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, এবং সেই ট্যাক্স দিতে হবে। তাহলে তোমাকে বলবে কার্ভি কর কি? কার্ভি কর হচ্ছে বেগার খাটা কর বা শ্রম কর। তাহলে এরপরে হচ্ছে বানালিতে কর হচ্ছে যে বাধ্যতামূলক কর। তোমাদেরকে মেন হচ্ছে টপিক, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী কোন কর দিত? প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী কর দিত এই তিনটি, টেইল, ভিংটিয়াম আর ক্যাপিটেশন। তাহলে টেইল কর হচ্ছে সম্পত্তি কর, ভিংটিয়াম হচ্ছে ব্যবসা এবং জমি জায়গা থেকে যে উৎপাদন হতো আমদানি রপ্তানি বিক্রি করতে, ধান চাল গম, সেই থেকে তোমাকে কিন্তু ট্যাক্স লাগতো। তারপরে হচ্ছে যে ক্যাপিটেশন, মানে তুমি যদি কোনো উৎপাদন করতে কোনো কিছু, তার উপরেতেও কিন্তু ট্যাক্স লাগতো। এরপরে হচ্ছে যে পরে কি বলছে যে এই সমস্ত ট্যাক্স দেওয়ার পর বা কর দেওয়ার পর, মানে সাধারণ মানুষের কাছে 20% ফসল থাকতো সারা বছর মানে ইয়ার 1 বছর বা সারা বছর লিখছি আমি, বছর কাটানোর জন্য। তাহলে 20%-এর জন্য সারা বছর তো কাটানো অসম্ভব। আমি যদি 100 কেজি ধান উৎপাদন করি, আমার যদি 80% এই কর দিতে যদি চলে যায় যদি, তো বাদবাকি আমার 20 কেজিতে সারা বছর যাবে? সারা বছর যেত না। এর জন্য ফ্রান্সের প্রজারা মানে তৃতীয় শ্রেণীর মানুষরা সাধারণত এত কষ্ট করে থাকতো, মানে আলু খেয়ে, মানে যে সমস্ত জিনিস শুধু খাওয়া সেগুলো শুধুই খেয়ে, যেমন সাধারণত আলু, তোমাদের উদাহরণ হিসাবে আলু দিয়েছে, এই আলু খেয়ে সারা বছর কাটাতো। এই মানে করতন্ত্র থেকে ওরা মুক্তি পাওয়ার জন্য অনেক পরিচালনা করেছে, মানে অনেক আন্দোলন করেছে। সেই আন্দোলনের কথা আমরা জানবো, একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে তোমাদের বই। এবং কি বলছে যে, এবং এতে তো যাদের নিজস্ব জমি ছিল তারা তো কোনোরকমভাবে বেঁচে যেত, হালকাভাবে বাঁচত, কিন্তু যারা ভাগ চাষি মানে একজনের জমি আরেকজন ভাগে নিয়েছে, তোমাকে বছরে 10 কেজি বা 15 কেজি 1 বিঘাতে ধান দিব, তারা কিন্তু কিছুই থাকতো না। ওদের যদি 80% মিটিয়ে 20% থাকলো, তার মধ্যেও কিন্তু জমিওয়ালাকে দিতে হবে, তার থাকতো 10 কেজি, তাহলে 10% থাকবে। এই 10%-এ সারা বছর যাওয়া অসম্ভব হয়ে পড়ে, এবং এই নিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ হয়, এবং সেই নিয়ে কি বলছে, জবরদস্তি শুল্ক নীতির জন্য ফরাসি বণিকদের এবং দোকানদাররা অসন্তুষ্ট হয়েছিল, এবং তারা স্থানীয় শুল্ক নীতি তুলে দিয়ে কেন্দ্রীয় শুল্ক আবদ্ধ এবং বাণিজ্য নীতিতে প্রবর্তনের জন্য সরকারকে চাপ দিয়েছিল। তাহলে তোমাদের কর ব্যবস্থায় এতটুকুই দেওয়া হয়েছে। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো, মানে এরপরে কি হয়েছিল, এই সমস্ত কিছু বাদ দিয়ে এরপরে কি হয়েছিল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।